তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর 1 ঘন্টার মধ্যে তিনি উড়ে গিয়েছেন দিল্লিতে। এরপর বৈঠক করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে। এরপর আবার বাংলাদেশে ফিরে এসেছেন। আমরা নানা ধরনের তথ্য পেয়েছি প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে। শেষ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র দফতর থেকে স্পষ্ট করা হয়েছে, 3টি শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। দ্বিতীয় বিষয়, শরীফ উসমান হাদির খুনিদের ফিরিয়ে দিতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। এগুলো তো দৃশ্যমান কারণ, কিন্তু এর বাইরে আরেকটি কারণ এখন সামনে উপস্থিত হয়েছে। আপনাদের নিশ্চয়ই মক্কা চুক্তির বিষয়ে জানা আছে। প্রিয় দর্শক, মক্কা চুক্তির কারণে ভূ রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটতে যাচ্ছে। আমাদের সচরাচর যে কূটনৈতিক প্রবণতা দেখেছি, সেই প্রবণতাতেও বড় ধরনের একটা ধাক্কা খেয়েছে। আমরা যদি এই দক্ষিণ এশিয়াকে নিয়ে ভাবি, তাহলে দেখছি যে এই দক্ষিণ এশিয়ায় ভারত প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব প্রতিষ্ঠাকারী একটি রাষ্ট্র। বিশেষ করে বাংলাদেশ, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই রাষ্ট্রগুলোর উপর তো গত কয়েক দশক ধরে একচ্ছত্র প্রভাব বিস্তার করেছে ভারত। অনেকটা দাদাগিরির সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে কোনো ন্যায্যতা ছিল না। এই সম্পর্কের মধ্যে কেবলই বৈষম্য বা একতরফা। আমাদের এখানে গণ অভ্যুত্থান হয়েছে নেপালে, শ্রীলঙ্কায়, মালদ্বীপে সরকার পরিবর্তন হয়েছে। ফলে এই উপমহাদেশে ভারতের যে প্রভাব তা কমে গেছে। কিন্তু এখন যে কারণটি উপস্থিত হয়েছে, একটা ভয়াবহ কারণ ভারতের জন্য আর বাংলাদেশের জন্য সুখবর। সেটি হচ্ছে মক্কা চুক্তিতে 3টি দেশ এক হয়েছে, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান। এই 3টি দেশ মিলে একটি জোট গঠন করেছে। এটি হচ্ছে প্রতিরক্ষা জোট। এই জোটকে আবার মুসলিম ন্যাটো হিসেবেও কেউ কেউ অভিহিত করছেন। এই প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী যদি একটি দেশ আক্রান্ত হয়, তাহলে অপর 2টি দেশ তার সাহায্যে এগিয়ে আসবে। ন্যাটোতে যে ধরনের শর্ত রয়েছে, ঠিক একই ধরনের শর্তে আবদ্ধ হয়েছে 3টি দেশ। শুধু তাই নয়, যৌথ ঘোষণায় 3টি দেশ এটিও বলেছে যে নতুন করে কোনো সদস্য রাষ্ট্র যদি এখানে যুক্ত হতে চায়, সদস্য হতে চায়, তাহলে আমরা স্বাগত জানাবো। যেমন মিশরের বিষয়ে বলা হচ্ছে, খুব শিগগিরই মিশর এই ত্রিদেশীয় মক্কা চুক্তিতে আবদ্ধ হতে যাচ্ছে। নতুন করে একটি খবর বেরিয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ কি সৌদি, পাক এবং তুর্কির এই জোটে যুক্ত হচ্ছে। ইয়েনি শাফাক, এটি তুরস্কের একটি গুরুত্বপূর্ণ মূলধারার গণমাধ্যম। সেই গণমাধ্যমে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য উঠে আসার পর নড়ে চড়ে বসেছে দিল্লি। দিল্লির তরফ থেকে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে বাংলাদেশ যদি এইরকম ত্রিদেশীয় একটি জোটে সম্পৃক্ত হয়, তাহলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব একদম জিরোতে নেমে আসবে। কৌশলগতভাবে এটা ভারতের জন্য পরাজয় হবে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান এবং তুরস্কের প্রভাব বাড়বে। পাশাপাশি এতদিন ধরে দিল্লির যে কূটনৈতিক কাঠামো, সেই কাঠামো ভেঙে চুরে একাকার হয়ে যাবে। প্রিয় দর্শক, এ কারণেই মূলত দিল্লির উদ্বেগ। আমরা আরেকটু ভেতরে প্রবেশ করতে চাই এই ঘটনার। দেখুন, এনডিটিভির জ্যেষ্ঠ সাংবাদিক অদিতি ভাদুড়ির লেখা নিবন্ধে তুরস্কের প্রভাবশালী দৈনিক ইয়েনে শাফাকে প্রকাশিত একটি বিশ্লেষণের বরাত দিয়ে বলা হয়েছে, সৌদি, তুরস্ক, পাকিস্তান ভিত্তিক উদীয়মান নিরাপত্তা কাঠামোয় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হলে ঢাকা ভারতের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক অসমতা কাটিয়ে আরো বহুমুখী ও স্বাধীন পররাষ্ট্র নীতির দিকে এগুতে পারবে। ইয়েনি শাফাক যে সম্ভাবনার কথা বলেছে, বাংলাদেশের কি কি লাভ হবে সেই চিত্রগুলো তুলে ধরেছে। তার পরিপ্রেক্ষিতেই এনডিটিভি আবার পাল্টা একটি বিশ্লেষণ করেছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের বিশ্লেষণে বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি সম্ভাব্য কৌশলগত বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে। তবে এটি স্পষ্ট করা হয়েছে যে বাংলাদেশকে এই জোটে অন্তর্ভুক্ত করার বিষয়টি এখনো কেবলমাত্র আলোচনার টেবিলে রয়েছে, বা এখনো বাংলাদেশের কাছে প্রস্তাব দেওয়া হয়নি। এটি একটি সম্ভাব্য প্রস্তাবনা বা কাল্পনিক প্রস্তাবনা। এই প্রস্তাবনা বা এই ধারণা চিত্রের উপর ভর করে বাংলাদেশ সরকার যদি এই ত্রিদেশীয় কৌশলগত নিরাপত্তা জোটে অংশ নিতে চায়, তাহলে তাদেরকে উদ্যোগী হতে হবে। দেখুন, তুরস্কের বাড়তে থাকা প্রতিরক্ষা সহযোগিতা পরিপ্রেক্ষিতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আঙ্কারা দীর্ঘদিন ধরে পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সঙ্গেও
প্রতিরক্ষা সম্পর্ক বাড়ানোর আগ্রহ দেখিয়ে আসছে। ফলে সৌদি আরব, পাকিস্তান, তুরস্কের মধ্যকার নতুন প্রতিরক্ষা কাঠামো ভবিষ্যতে বিস্তৃত হলে বাংলাদেশ সম্ভাব্য অংশীদার হতে পারে, এমন ধারণা তুর্কি গণমাধ্যমের। দেখুন, ইয়েনে শাফাকের প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে এই ধরনের কাঠামোয় যুক্ত হলে বহুমুখী নিরাপত্তা জোরদার হবে বাংলাদেশের উপর ভারত আগ্রাসন করতে পারে বা ভারতের কর্তৃক বাংলাদেশ আক্রান্ত হতে পারে, এই রকম যে একটা আশঙ্কা তৈরি হয়েছে জনগণের মধ্যে, দিল্লি ঢাকার সম্পর্কের মধ্যে যে ব্যাপক শীতলতা, তার পরিপ্রেক্ষিতে এই ত্রিদেশীয় জোটে যদি বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় তাহলে বিপুল পরিমাণ লাভের দিকেই অগ্রসর হবে দেশটি, এমনই বিশ্লেষণ করেছে ইয়েনি শাফাক। বিশেষ করে তুরস্কের প্রতিরক্ষা প্রযুক্তি, পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা এবং সৌদি আরবের আর্থিক সক্ষমতা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে বলে বিশ্লেষণে তুলে ধরা হয়েছে। প্রিয় দর্শক, এনডিটিভি এটা নিয়ে একদম পোস্টমর্টেম করেছে। সেই পোস্টমর্টেমে বলা হচ্ছে, সম্ভাব্য এই নতুন সমীকরণ ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভৌগোলিকভাবে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেশী এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে দেশটির অবস্থানও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এখন দেখুন, বাংলাদেশ যদি তুরস্ক, পাকিস্তান, সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে আরো ঘনিষ্ঠ নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে, তাহলে দক্ষিণ এশিয়ায় ভারতের ঐতিহ্যগত প্রভাবের ওপর তার কিছুটা প্রভাব পড়বে। তবে সৌদি আরবের ক্ষেত্রে ভারতের সঙ্গে বিদ্যমান ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গুরুত্বপূর্ণ। ভারত ও সৌদি আরবের মধ্যে জ্বালানি, বিনিয়োগ ও বাণিজ্য প্রতিরক্ষা সহযোগিতা ক্রমেই বিস্তৃত হয়েছে। ফলে রিয়াদ নতুন কোনো প্রতিরক্ষা কাঠামোয় যুক্ত হলেও ভারতের সঙ্গে সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চাইবে না, এমন পর্যবেক্ষণ হচ্ছে এনডিটিভির। কিন্তু এই ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটের মধ্যে যে দুটি দেশ রয়েছে, পাকিস্তান এবং তুরস্ক, তারা কঠোরভাবেই ভারতের বিরোধী। বিশেষ করে ইসরায়েল ইস্যুতে একদম নাছোড় অবস্থানে রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। অন্যদিকে বর্তমান ভারতের বিজেপি সরকারের ঘনিষ্ঠ গাঁটছড়া রয়েছে ইসরায়েলের সঙ্গে এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে। ফলে এই উপমহাদেশে যদি এই ত্রিদেশীয় চুক্তিতে বাংলাদেশ যুক্ত হয়, তাহলে ভূ রাজনৈতিক জটিল সমীকরণের মুখোমুখি দাঁড়াবে ভারত। ফলে ভারত বা দিল্লিতে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে ইয়েনি শাফাকের এই প্রতিবেদনকে ঘিরে। দেখুন, আরো কতগুলো উদ্বেগ আছে। ইতোমধ্যে তুরস্ক কিন্তু বাংলাদেশের সঙ্গে কমিটমেন্ট বা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে একটি ড্রোন কারখানা নির্মাণের জন্য। সরকারের তরফ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে বগুড়ায় এই ড্রোন কারখানাটি হবে। তুরস্ক এখানে কৌশলগত, অর্থনৈতিক এবং সামরিক সকল প্রকার সহযোগিতা দেবে। শুধু তাই নয়, তুরস্ক বাংলাদেশে অত্যাধুনিক মানের একটি হসপিটাল নির্মাণের জন্যও ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। ফলে এই যে তুরস্কের প্রভাব বাংলাদেশের উপর, এটাকে খুব ভালোভাবে দেখছে না, কারণ এই মুহূর্তে সৌদি আরবের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক থাকলেও তুরস্কের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেখুন, সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রতিরক্ষা শিল্পও হু হু করে অগ্রগতির দিকে এগিয়ে গেছে। এখন কিন্তু তুরস্ক আর অস্ত্রর ক্রেতা রাষ্ট্র নয়, বরং অস্ত্র বিক্রেতা রাষ্ট্র। প্রিয় দর্শক, এনডিটিভির নিবন্ধে তুরস্কের কান যুদ্ধ বিমান এবং বিভিন্ন ক্ষেপণাস্ত্র কর্মসূচির কথাও উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবের আর্থিক সক্ষমতা এবং পাকিস্তানের সঙ্গে বিদ্যমান প্রতিরক্ষা সম্পর্ককে কাজে লাগিয়ে তুরস্ক দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরক্ষা শিল্পের বাজারকে সম্প্রসারণ করতে চাইছে। এর সঙ্গে যদি বাংলাদেশ যুক্ত হয়, তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ায় তুরস্কের প্রভাব কিন্তু আরো অনেক গুণে বৃদ্ধি পাবে। একটু আপনাদেরকে বলে দিতে চাই যে দিল্লির এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের লাভ কি। আমরা ত্রিদেশীয় এই প্রতিরক্ষা জোটে যেতে পারি যদি আমরা লাভবান হই। আর আমরা যদি লাভবান হই, তাতে ভারতের আতঙ্কিত হওয়ার বা উদ্বেগ হওয়ার কোনো কারণ তো নেই। কারণ একটাই, ভারতের প্রভাব বাংলাদেশের উপর কমবে। ভারতের এতদিন ধরে যে কূটনীতি, তা ভেঙে চুরে অন্যরকম পরিস্থিতিতে দাঁড়াবে। এর বাইরে আমরা এখন যে অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, সেই নির্ভরশীলতাও কমবে। এর মধ্য দিয়ে একদিকে যেমন ভারতের উপর থেকে আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং প্রতিরক্ষার ক্ষেত্রে
নির্ভরতা কমবে, অন্যদিকে আমরা বৈশ্বিক দেশ হিসেবে সারা পৃথিবীর উন্নয়ন এবং অগ্রগতির পথে পা বাড়াবো। তো বৃহৎ রাষ্ট্র ভারতের একদম বুকের মধ্যে থেকে এই ধরনের একটি উত্থান তাদের কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, ফলে দিল্লির তরফ থেকে উদ্বেগ জানানো হচ্ছে। দেখুন, ইয়েনি শাফাকের বিশ্লেষণে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণমূলক এই যে অবস্থান বা বাংলাদেশ যদি এই প্রতিরক্ষা জোটে অংশ নেয়, তাহলে ভারসাম্য রক্ষার নীতি হিসেবে ভারতের অবস্থান কি হবে। বাংলাদেশ বর্তমানে চীন, ভারত এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য তৈরির চেষ্টা করছে। এর সঙ্গে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের মতো অংশীদারদের যুক্ত করা হলে ঢাকার সামনে আরো কিছু অর্থনৈতিক ও নিরাপত্তার বিষয়ে বিকল্প তৈরি হবে। বিশেষ করে আপনারা সবাই জানেন যে পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম কেন্দ্রিক বিপুল পরিকল্পনা নিয়ে আমরা এগুচ্ছি। তো সে কারণে বঙ্গোপসাগরে সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা প্রযুক্তি অর্জনের ক্ষেত্রে তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাংলাদেশের সক্ষমতাকে দ্বিগুণ বেগে বাড়িয়ে দেবে, এমনটিই কিন্তু ইয়েনি শাফাক বলছে। এ ধরনের সহযোগিতা বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বা ক্রয়ের ক্ষেত্রে কোনো একক দেশের উপর নির্ভরশীলতা কমানোরও সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে বহুমুখী কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে ঢাকার কৌশলগত স্বায়ত্তশাসনও বৃদ্ধি পাবে। পাকিস্তানের জন্য এটা একটা নতুন সুযোগ। প্রিয় দর্শক, আপনারা সবাই জানেন যে পাকিস্তানের সঙ্গে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সম্পর্ক উন্নয়নের নানামুখী পদক্ষেপ দুই দেশের পক্ষ থেকেই গ্রহণ করা হয়েছে। এখন পাকিস্তানের বন্দরগুলোতে আমাদের পণ্য সরাসরি যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি ফ্লাইট চালু হয়েছে ঢাকা টু ইসলামাবাদ। আরো অনেক অনেক সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে দুই দেশের মধ্যে। এখন দেখুন, ভারতের এই কূটনৈতিক প্রভাব বলয় পেরিয়ে আমরা একদিকে চীন, পাকিস্তান, সৌদি আরব, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এর সঙ্গে তুরস্কের সঙ্গেও যদি যুক্ত হয়ে যেতে পারি, সেটা যদি অর্থনৈতিক ক্ষেত্রে হয়, প্রতিরক্ষার ক্ষেত্রে হয়, তাহলে বড় ধরনের একটা পদক্ষেপ হবে। এক্ষেত্রে বাংলাদেশকে অবশ্যই প্রজ্ঞা দিয়ে সিদ্ধান্তটি গ্রহণ করতে হবে। প্রিয় দর্শক, কদিন আগে বাংলাদেশ সফর করে গেছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রী, যাকে সমগ্র পশ্চিমা বিশ্ব, ইউরোপিয়ানরা মাস্টার মাইন্ড হিসেবে অভিহিত করেন। মাস্টার মাইন্ড কেন? ইতিমধ্যে অনেকগুলো গেমে তিনি সফল হয়েছেন। ধরুন লিবিয়ার কথা বলি, লিবিয়াতে যে তুরস্কের প্রভাব বৃদ্ধি পেয়েছে, এটার মূল কারণ পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের কূটনীতি। দক্ষিণ এশিয়া শুধু নয়, আমরা যদি আফ্রিকার দিকে তাকাই, আফ্রিকার অনেক দেশকে সামরিক সহযোগিতা দিচ্ছে তুরস্ক। শুধু তাই নয়, আফ্রিকার বিভিন্ন দেশে তুরস্কের সম্পর্ক এমন মজবুত হয়েছে যে আগামী দিনে হয়তো আফ্রিকা নেশনের নতুন অভিভাবকই হতে যাচ্ছে তুরস্ক। অন্যদিকে আমরা যদি সিরিয়ার কথা বলি, সিরিয়াতে সাম্প্রতিক সময়ে আল সারার যে বিজয় হয়েছে, সেটার পেছনেও তুরস্কের হাত রয়েছে। ফলে তুরস্কের প্রতিরক্ষা খাতে নতুন অগ্রগতি এবং সেই অগ্রগতির বিশ্বব্যাপী যে প্রভাব, সেটা কিন্তু দৃশ্যমানভাবে দেখা যাচ্ছে। আর এটার পেছনে হাকান ফিদানের দূরদর্শিতা কাজ করছে। তো বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, অন্যান্যদের সঙ্গেও বৈঠক করেছেন। তার আসার উদ্দেশ্যই ছিল বাংলাদেশের সঙ্গে সামরিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক যেন বৃদ্ধি পায় আঙ্কারা এবং ঢাকার। ফলে এটাও একটা ভীতির কারণ হয়েছে দিল্লির। কেউ ভয় পেতেই পারে, কিন্তু বাংলাদেশ ফার্স্ট যে স্লোগান দিয়ে বিএনপি সরকার জনগণকে তাদের পক্ষে নিয়েছে, সেই স্লোগানের প্রতি যদি অটল থাকে, তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারকে নানামুখী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে ত্রিদেশীয় মক্কা চুক্তিতে যদি অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ, তাহলে বিপুল পরিমাণ লাভবান যে হবে, এটা একেবারে একটা ছোট্ট বয়সের শিশু অবলীলায় বুঝতে পারে। এখন বুঝতে হবে বা উপলব্ধি করতে হবে আমাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের। আর এই ত্রিদেশীয় জোটে অন্তর্ভুক্ত হয়ে গেলে আমাদের প্রতিবেশীদের কাছ থেকে যে নিরাপত্তার হুমকি, সেটা একেবারেই শূন্যে নেমে আসবে। এটাই হচ্ছে খেলা।